তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে 1 আগস্ট তৎকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে। তারপরে নতুন সরকার ক্ষমতায় আসার পর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরিত একটি দরখাস্ত দায়ের করে পুনর্বিবেচনার জন্য। এই দরখাস্তটি 22 আগস্ট 2024 তারিখে দায়ের করা হয়। এই দরখাস্তের প্রেক্ষিতে ডিজিএফআই, এনএসআই এবং এসবির রিপোর্ট তলব করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইমাত্র পাওয়া সংবাদ। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে আমাদের আগের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সন্ত্রাস রূপে প্রমাণ করেছিলেন এবং বাংলাদেশ জামাত ইসলাম ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন যে এই দল বলে বাংলাদেশে থাকবেই না, এরকম মুছে ফেলানোর মতন একটা ঘটনা তিনি ঘটিয়েছিলেন এবং বাংলাদেশের নিবন্ধন বাতিল করার জন্য তিনি অনেক চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের জানাবো যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, ইসলামের নিবন্ধন তারা ফিরে পেয়েছেন বা এই দলটিকে যে সন্ত্রাস প্রমাণ করা হয়েছিল আসলে এটি কোনোভাবে প্রমাণ করতে পারেনি। এই বিষয় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার মুখ থেকে আপনারা আলোচনাটুকু শুনবেন, শুনলে সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং বাংলাদেশ জামাতি ইসলামকে নিষিদ্ধ করা নিয়ে কত প্রকার ষড়যন্ত্র করা হয়েছিল, তাদের রাতের ঘুম হারাম করা হয়েছিল, আপনারা ভিডিওটুকু দেখলে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, তাহলে আমরা মূল ভিডিওয়ে চলে যাব। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে 1 আগস্ট তৎকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে। তারপরে নতুন সরকার ক্ষমতায় আসার পর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেলের স্বাক্ষরিত একটি দরখাস্ত দায়ের করে পুনর্বিবেচনার জন্য। এই দরখাস্তটি 22 আগস্ট 2024 তারিখে দায়ের করা হয়। এই দরখাস্তের প্রেক্ষিতে ডিজিএফআই, এনএসআই এবং এসবির রিপোর্ট তলব করা হয় এবং 3টি এজেন্সি থেকে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়। এই 3টে এজেন্সি জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি। অতঃপর মিনিস্ট্রি অফ হোম থেকে সিনিয়র সেক্রেটারির নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি রিভিউ প্যানেল গঠন করা হয়। আইন অনুযায়ী 19 নম্বর ধারার রিকোয়ারমেন্ট মোতাবেক এই রিভিউ প্যানেল গঠন করা হয়। এই রিভিউ প্যানেলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয় এবং তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি। এরই প্রেক্ষিতে এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়। ওনার সই স্বাক্ষরের পরে মাননীয় প্রধান উপদেষ্টা, তার সই স্বাক্ষরের পরে মাননীয় আইন উপদেষ্টার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। কিছুক্ষণের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই আপনারা এই সিদ্ধান্তের গেজেট আপনাদের দেখতে পাবেন, ওয়েবসাইটেও দেখতে পাবেন, আপনাদের কাছেও সেটা অ্যাভেলেবল হবে। এবং এই প্রক্রিয়া করতেই আমি বলেছিলাম যে গতকালকেই করার কথা ছিল, যেহেতু প্রক্রিয়াটা একটু লম্বা, আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে। আমরাও চেয়েছি আইনের কোনো ব্যত্যয় যেন না হয়।
আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামায়াত ইসলামী আইনের বাইরে কাজ করেছে। এই জন্য প্রতিটা পদক্ষেপ সূক্ষ্মভাবে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে। এই জন্য গতকালকে প্রজ্ঞাপনটি না হয়ে আজকে অল্প সময়ের ভিতরেই এই প্রজ্ঞাপনটি পাবলিকলি প্রকাশ করা হবে। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। না ডিজিএফআই পেয়েছেন, না এনএসআই পেয়েছেন, না এসবি পেয়েছেন, না রিভিউ প্যানেল পেয়েছে। তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি? রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা যেটা আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত, কোনো রকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমজিক্যালি ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মনে হয়েছে তখনই তাই করা হয়েছিল। এই বিবেচনায় এই আদেশ আর টিকতে পারে না, সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে। আমি তো মনে করি আপনি যখন কাউকে জুলুম করবেন, এই জুলুমের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে তাদের অবস্থান আরো শক্তিশালী হয় জালিমের বিরুদ্ধে। সুতরাং আপনি কখনো জুলুম করাটা উচিত নয়। যাকেই জুলুম করবেন তার প্রতি মানুষের যে আবেগ, অনুভূতি এবং দুর্বলতা জালিমের প্রতি বেশি থাকে না। যিনি জুলুমের শিকার হন, মজলুমের প্রতি মানুষের আবেগ বেশি হয়। আমার বিবেচনায় জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের প্রতি যেহেতু মজলুম, তাদের প্রতি অনেকাংশেই সিম্পেথি বৃদ্ধি পেয়েছে। এই নিষেধাজ্ঞাটা বাতিল হওয়ার প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ারের স্বাক্ষরে একটি দরখাস্ত দায়ের করা হয় মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে। এই দরখাস্ত পাওয়ার পরে তারা গোয়েন্দা রিপোর্ট কল করেন। এই গোয়েন্দা রিপোর্টের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত সবগুলো গোয়েন্দা রিপোর্টে সেপারেট রিপোর্ট কল করা হয়। প্রত্যেকেই সেপারেট রিপোর্ট দায়ের করেন। তারপরে একটি রিভিউ প্যানেল গঠন করা হয় হোম মিনিস্ট্রিতে সিনিয়র সচিবের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট। আইনে বলা আছে 19 নম্বর আইনে 19 নম্বর ধারায় যে এভাবেই রিভিউ প্যানেল গঠন করতে হবে। সেই রিভিউ প্যানেল গঠন করা হয়, রিভিউ প্যানেলে পর্যালোচনা হয়, রিভিউ প্যানেলের সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু কোনো কার্যকারণ খুঁজে পায়নি কেন নিষিদ্ধ করা হয়েছিল, সেই জন্য তারা এই নিষিদ্ধের আদেশ বাতিলের জন্য সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতের এই যে নিষিদ্ধকরণ সার্কুলারটি ছিল এটিকে বাতিল বলে ঘোষণা করা আখ্যায়িত করেছিল। ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। তা আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এই ন্যারেটিভটা সত্যি না, সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একটা দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। এটা হচ্ছে আমার বক্তব্য। ঠিক আছে, বলেন এই ইস্যুতে প্রশ্ন করেন, অন্য কোনো ইস্যু না। দেশের কোন মানুষের দাবি ছিল? আপনি বলেন, আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল। আমি তো বলেছি কিছু মানুষের। কাদের দাবি ছিল?
সেটাকে আপনি কিভাবে দেখছেন? কাদের দাবি ছিল আপনি বলেন, আপনি তো সাংবাদিক, আপনি জানেন কাদের দাবি ছিল। বলছে ছাত্র জনতার আন্দোলন No, no. সময়টা কি বাদ দিয়ে না, ওই সময়টা বাদ দিয়ে জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? একটা দলের ছিল, কোন দলের ছিল? যারা বাদ করেছে আওয়ামী লীগ, তা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996 আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচনীয় পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এ ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো আর কোনো নীতিগত অবস্থান হতে পারে না। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। স্যার, যে অবস্থায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার এক ধরনের পালিয়ে গেছে, পাবলিক পারসেপশন আছে, অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। সো এই ব্যাপারে আপনারা কি চিন্তা করেন? আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে, ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। স্যার, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শক আকারে দেখেছেন যে ডক্টর নজরুল ইসলাম স্যার তিনি বাংলাদেশ জামাতে ইসলাম ও ছাত্র শিবির নিষিদ্ধ নিয়ে তিনি কি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তার আলোচনায় আপনারা সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।